শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলে গুমের অভিযোগ ৩৫০০ ছাড়াবে ধারণা কমিশনের। বিগত সরকারের নিষ্ঠুরতার কথা মানুষের সামনে তুলে ধরা উচিত মনে করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট দেয়া উচিত ছিল মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। বাস টার্মিনালগুলোতে ভিড়। ট্রেন যাত্রায় স্বস্তি। দীর্ঘদিন পর সেই পুরনো ভিড় সদরঘাটে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু দৈনিক পত্রিকা। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়। তার দাবি, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে। আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকার তা বাদ গেছে কিনা। বাদ যায় নাই, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে সব জায়গায়। তো আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন। ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মুক্তিযুদ্ধের সহযোগী যেহেতু আমাদের উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না। একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে, যাবে একই ধারায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের আর কিছু জাতির ইতিহাসে হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুকী আজম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন ও নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশন সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট গ্রহণের সময় ডক্টর ইউনূস এসব কথা বলেন। গুমের অভিযোগে ৩৫০০ ছাড়িয়ে যাবে বলেও ধারণা করছে কমিশন। রকমুজ্জামানের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের কথা বলেন। জানান, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও এর প্রতি আগ্রহ রয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই
এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। তিনি জানান 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ইউকে ভিজিটে যাচ্ছেন রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সরকার চাইলে লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকতুম। লন্ডন থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির ভাবনা নিয়ে কথা হয় বাংলাভিশনের সাথে। এ সময় তিনি বলেন, সরকার চাইলে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হতে পারে। উদ্যোগটা আসতে হবে ওনার কাছ থেকে। তো ওনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কথা বলার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনালি ইন্টারেস্টেড ব্যক্তিতে হি ইজ উইলিং টু ডু এনিথিং। যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য হি উইল ডু এনিথিং। তো এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যাপ্রোচ নেওয়া হয়, মেবি উনি বিবেচনা করতে পারেন। কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথের বিষয় নিয়েও। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ কিছু উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই ইন্টারিম সরকারের ভিতরেই 2-3 জন লোক ইউনূস সাহেবকে ডিরেইল করে মানুষের বিপক্ষে দাঁড় করাইছে। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর ইউনূস হবে, ওখানে লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার টিম 100 জন ওই হয় লোক মার্চ ফর ইউনূসে। তখন স্বাভাবিকভাবে ইউনূস সাহেব ব্যাংকে পড়ছে, 100 ভোটটা ইশরাক সাহেবের পক্ষে পড়ছে। মানে এই জিনিসটা পরিষ্কার করবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা বলে সেনাপ্রধান জনগণের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন বলেও মনে করেন তারেক রহমানের এই উপদেষ্টা। আমরা সরকার গঠন করলে নেসেসারিলি ওনার কাজ ইজ নট ওভার। দেশের জন্য কাজ করতে যান, যারা গভর্নমেন্টে আছে নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে। তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে, এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করে বলেন, তারেক রহমানের সাথে ডক্টর খলিলের তুলনা হয় না। খলিল সাহেব পলিটিক্যালি ইনকম্পিটেন্ট। তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে। আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন, মানে ওইটা মানুষ মানে দেখে। ওনার বিষয় আর এটা তারেক রহমান সাহেবের সাথে কম্পেয়ার করা হাস্যকর এবং মনে হয় যে মানে সামিন ব্যালেন্স। এছাড়া করিডোর ও বন্দরের মতো স্পর্শকাতর সিদ্ধান্তগুলো জনগণের নির্বাচিত সরকার নেবে বলেও মনে করেন হুমায়ুন কবির। নিয়াজ মাকদুম, বাংলাভিশন, ঢাকা। শীঘ্রই বাংলাদেশের জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে কমিশনের 6ষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালের হাইকোর্টের একটি রিটের আদেশের অনুসারে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাঁড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপর জামায়াতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও
জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সকল সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। প্রস্তাবিত বাজেটও একমুখী গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি 6.5% নামানো এবং প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানান তিনি। দারিদ্র্যতার লাগাম টানতে তিনি উল্লেখ করেন ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় নির্বাচন পরবর্তী বিএনপির 180 দিনের কর্মপরিকল্পনার কথা আংশিক তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাসস্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ফেরার যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়ে যায় যথাসময়ে। যাত্রী ভরা থাকলেও অন্যবারের মতো চিরচেনা ভিড় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থে হকার সহ ভবঘুরে মানুষের যাতায়াত বন্ধ করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ও ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিগত 2-1 বছর ঈদে যেটা দেখা গেছে আর কি, যে অনেক ভিড় থাকতো আর কি, অনেক সমস্যা দেখা যেত, উঠা যেত না ট্রেনে। তো এরকম কোনো সমস্যা দেখা যায় না। রমজানে তো ঠিকই ছিল, টাইম মতো সবকিছু ছাড়ছিল। আশা করছি যে এবারও এমনই হবে। কমলাপুর স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই যাতে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না। এখানে একটা সমস্যা, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায়, সেরকম তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে বুঝে বলেন ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। এদিকে বিপরীত চিত্র বাস টার্মিনালে। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। বাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, সময় লাগছে, লেট হইতেছে। 15 মিনিট ধরে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অথচ 15 নম্বর সিরিয়াল চলতেছে, অথচ 20 নম্বর টিকিট কেটে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। পরিবহন শ্রমিকেরা জানান রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশে সময় লাগছে। রাস্তা প্রচুর যানজট, ঠিক মতো আসা যাওয়া করা যাচ্ছে না, আর ভাড়া দর বেশি হয় না। এবার ঈদুল আজহায় 5 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত 10 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দুপুর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দক্ষিণাঞ্চলের যাত্রীদের। শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে ঘরমুখো মানুষের ভিড় আরও বেড়ে যায়। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ছাড়ছে না অনেক লঞ্চ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঈদে ঘরমুখো মানুষের ব্যস্ততা। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হবার পর দীর্ঘদিন ধরে নৌরুট ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয় হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। গাড়িতে দেখা যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্টের ভয় থাকে, লঞ্চ কিন্তু এইভাবে থাকে না। ঘুমাইতে পারি, বাথরুম ইত্যাদি সব স্বাচ্ছন্দ্য পাই, এই জন্য আমরা লঞ্চে আসা যাওয়া করি। তো লঞ্চে যাইতে সুবিধা, আমাদের তো বোলাবাড়ি পদ্মা সেতু তো বরিশাল যদি হইতো ফেরিটা, তাহলে আমরা যাইতে পারতাম। বুধবার দুপুর থেকে সদরঘাট এলাকা ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে আছে যথাসময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ। তবুও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রিয়জনের কাছে যেতে পারায় খুশি তারা। বর্তমানে প্রচুর যাত্রী হচ্ছে, লঞ্চ ছাড়তেছে না। 6:30 ছাড়ার কথা, 6:30 ওভার হয়ে গেছে, তারপর ছাড়তেছে না। 6টায় বলছে আমাদেরকে ছাড়বে, সুপারভাইজার নিজে আমার বলছে 6টায় লঞ্চ ছাড়বে, এমন তো লঞ্চ ছাড়ে নাই।
এখন হেরে খুঁজে পাইতেছি না, আমি সামনে গেছি, যাওয়ার পর ওনারা খুঁজে পাইতেছি না, বসার জায়গা নেই মানুষের, তারপরে ছাড়ে না। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। লঞ্চে চাদর পার্টি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৈরাত্য রোধে কাজ করছেন তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করা। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা শিরোনামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিচার, সংস্কার, নির্বাচন তিনটি বিষয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ তৈরি করা উচিত। বাজেট নিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এবারের বাজেট সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তার কোনো প্রতিফলন হয়নি। গতানুগতিক পুরনো ধারাবাহিকতাই রয়ে গেছে এবারের বাজেটেও। তার মানে আমলাতন্ত্র এখনও পরিবর্তন হয়নি। সংসদে গণভোটের মাধ্যমে বাজেটের সিদ্ধান্ত ও জবাবদিহিতামূলক প্রথা চালুর দাবি জানান গণসংহতি আন্দোলনের আহ্বায়ক। নির্বাচনের তারিখ নিয়ে আর বিতর্ক করার কোনো আসলে বাস্তবতা নেই। ওই বিতর্ক অবসান ঘটলে আমরা সংস্কারের প্রশ্নটাকে প্রধান করে তুলতে পারি। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচনের পরিবেশ। নির্বাচনের পরিবেশকে গুরুত্বপূর্ণ করে তুলতে গেলে এবং সেখানে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হলে এগেইন মানে নির্বাচনের তারিখের বিতর্ক সরিয়ে নির্বাচনের পরিবেশের দিকে মনোযোগ দেওয়া দরকার। এই মাসে এই নির্বাচন কমিশনের নিবন্ধন চাইবে এনসিপি। তখন নির্বাচন কমিশনের কাছে দলটির আয় ব্যয়ের সকল হিসেব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলের আর্থিক জবাবদিহিতা নিশ্চিতের কঠোর হতেও আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির পক্ষ থেকে আর্থিক ও তহবিল নীতিমালা ঘোষণা করা হয়। জানানো হয়, সদস্য ফর্ম বিক্রি, সদস্য ফি ও অনুদান সংগ্রহের মাধ্যমে দলের ব্যয়ভার নির্ভর করবে এনসিপি। অনুদান সংগ্রহের লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট উন্মোচন করা হয়, যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। এছাড়াও সরাসরি কার্যালয়ে গিয়েও অনুদান দেওয়া যাবে। আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়ানো করাতে চাচ্ছি এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। বুধবার দুপুরে ঝিনাইদহে স্থানীয় একটি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ গুম খুন সহ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা আজ হারিয়ে গেছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক, তা হবে লক্ষ্যে যাবার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগলি পথ, সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্য খাতে রূপান্তর করা দেশের স্বার্থবিরোধী বলে মনে করছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। তিনি বলেন, দাতা গোষ্ঠী এডিবি ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন খাতকে বেসরকারীকরণের যে সবক দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকারের প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। তার রেখে যাওয়া দায়ী হয়তো কাঁধে তুলে নিতে হচ্ছে বর্তমান জ্বালানি উপদেষ্টাকে। আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিসহ নানা অভিযোগের পরস্পরের প্রতি
দোষারোপ ও অস্থিরতা এখন চরমে, যা সমাধানে সরকার ব্যর্থ বলেই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সমস্যার সমাধান না করে বরং সমস্যার আগুনেই ঘি ঢেলে এডিবি বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়নে এগুচ্ছে সরকার। পল্লী বিদ্যুতায়ন খাত নিয়ে এডিবি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নে বিগত সরকারের জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী যেখানে ফেল করেছেন, তা সফল করার স্বপ্ন বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা দেখেন এমন আশঙ্কা ক্যাব করে না। তাই ক্যাবের পক্ষ থেকে বর্তমান জ্বালানি উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বব্যাংকের এই এজেন্ডা কখনোই সফল করা যাবে না। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানি। শেখ মুজিবুর জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলে গুমের অভিযোগ ৩,৫০০ ছাড়াবে ধারণা কমিশনের। বিগত সরকারের নিষ্ঠুরতার কথা মানুষের সামনে তুলে ধরা উচিত মনে করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, বাস টার্মিনালগুলোতে ভিড়, ট্রেন যাত্রায় স্বস্তি। দীর্ঘদিন পর সেই পুরনো ভিড় সদরঘাটে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।